IHRM. IHRM meaning what? IHRM means what? International Human Resource Management. Good. আচ্ছা, তো আমরা এই যে মডেলটা দেখবো, এই মডেলের মধ্যে অনেকগুলো টার্ম আছে। আপনারা যারা বই কিনেছেন, আমার বই কোনো এডিশন লেখা নাই, তো যে এডিশনটাই পান কিনে ফেলবেন, ঠিক আছে? এটাতে খুব মেজর কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, তো পিডিএফ ডাউনলোড দিয়ে দিচ্ছি। গুড, যেটা যেভাবে পড়ে রাইটারটা বলতে এটা কিছু। আচ্ছা, রাইটারটা হচ্ছে পিটার জে ডাউলিং। মানে এই রাইটারই সেম বই আমি পিডিএফ ডাউনলোড পিটার জে ডাউলিং গ্রুপটা করেছে, সেই গ্রুপে যেটা ডাউনলোড করেছে ওটা শেয়ার করে দিই, তাহলে সবাই ওটা দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পিটার জে ডাউলিং এন্ড ডেনিস সি ওয়েলচের বই। ঠিক আছে, এটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি ওখানে অ্যাড হয়ে যাবেন, ওখানে সব কন্টেন্ট শেয়ার করা হয়। ঠিক আছে, ওনাকে একটু অ্যাড করে দিয়ে না। এই যে ইন্টারন্যাশনাল অ্যাড আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে মডেলটা, এটা আমার বইয়ে পেজ নাম্বার 3 তে আছে। এই মডেলটা আমার বইয়ে পেজ নাম্বার 3 তে আছে এবং এই মডেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে শিখতে হবে। ফার্স্টে দেখেন আছে হোস্ট কান্ট্রি ন্যাশনাল, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল, থার্ড কান্ট্রি ন্যাশনাল। হোস্ট কান্ট্রি ন্যাশনালকে আমরা শর্ট ফর্ম বলবো HCN, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালকে বলবো PCN, আর থার্ড কান্ট্রি ন্যাশনালকে বলবো TCN। এখন এই জিনিসগুলো আমাদের বোঝার অনেক অনেক দরকার আছে যে কোনটা মানে কি। আচ্ছা, আমার বইয়ে পেজ নাম্বার 3 তে 3টা পয়েন্ট আছে, ঠিক এই মডেলটার উপরে 1 2 3 দিয়ে লেখা আছে, হ্যাঁ, যে 3টা ব্রড হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটি হচ্ছে প্রকিউরমেন্ট, অ্যালোকেশন, ইউটিলাইজেশন। এই যে 3টা না, এই 3টাকে আমরা বলি ব্রড হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস। মানে প্রত্যেকটা হিউম্যান রিসোর্স ম্যানেজারকে যদি সে ইন্টারন্যাশনাল HRM প্র্যাকটিস করে, তাকে এই 3টা অবশ্যই এই 3টা কাজ তাকে করতে হবে। তার মেইন কাজই এই 3টা থাকবে। ঠিক আছে, প্রকিউরমেন্ট, অ্যালোকেশন, আর একটা হচ্ছে ইউটিলাইজেশন। এটা ছিল নাম্বার 1 পয়েন্ট। Number 2, the 3 national or country categories involved in international HRM activities: the host country where a subsidiary may be located, the home country where the firm is headquartered, and other countries that may be the source of labor or finance. আচ্ছা, এখানে বলছে যে প্রত্যেকটা যখন আমরা ইন্টারন্যাশনাল HRM বলবো, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, whenever we talk about IHRM, we are talking about multinational companies. ঠিক আছে, তো মাল্টিন্যাশনাল কোম্পানি মানে এই 3টা থাকবে, মাল্টিন্যাশনাল কোম্পানি মানে এই 3টা থাকবে। তার মানে কি আমাদের IHRM মানে এই 3টা শুড বি প্রেজেন্ট। ওকে, এখন এই 3টা কি দেখেন, একটা হচ্ছে হোস্ট কান্ট্রি ন্যাশনাল। আমি একটা एग्जांपल দিয়ে বোঝাই। আপনারা বইও আছে, যদিও আমি বলে দিচ্ছি পেজ নাম্বার। আচ্ছা, আমার বইয়ে পেজ নাম্বার 18 এখানে বলা আছে নেসলের কথা। নেসলের যদি আমি বলি হেডকোয়ার্টার, মানে যেটা মেইন অফিস, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। নেসলের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে বলেন তো এই 3টা থেকে কোনটা হবে? সুইজারল্যান্ড। ওই প্রথমটাই হবে হোস্ট কান্ট্রি। হোস্ট কান্ট্রির প্যারেন্ট কান্ট্রি কোনটা হবে? Oh, sorry, can I give a simple example? Yeah, sure. I am in Bangladesh. I am an employee of Foreign Affairs Posting. My parent country is Pakistan, host country is Bangladesh, and third country could be India. Yeah, very good. ওনাটা আমি বুঝতে পেরেছি। আপনারা এখন আমাকে এটা অ্যানসার দিন। আসলে প্যারেন্ট কান্ট্রিটা হলো সুইজারল্যান্ড, আর হোস্ট কান্ট্রি হলো যেখান থেকে বিজনেসটা রান Host country in which we are living, we are doing আমি বলছি যেখানে নেসলের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড। তার মানে কি নেসলের অরিজিনটা কোথায়? আমাদের এটা দেখতে হবে। অরিজিন হচ্ছে সুইজারল্যান্ড, ওইটাই হচ্ছে প্যারেন্ট কান্ট্রি। প্যারেন্ট মানে কি? বাবা মা, তাই তো? তাহলে বাবা মা থেকে আমাদের অরিজিনটা আসে। তাহলে নেসলের সুইজারল্যান্ডটা হচ্ছে নেসলের অরিজিন, এটা হবে প্যারেন্ট কান্ট্রি। ঠিক আছে, এখন নেসলে মনে করেন ওর সুইজারল্যান্ডেরই বসে হেডকোয়ার্টার ঠিক আছে, বাট সে মনে করে তার আমেরিকায় কোনো একটা অপারেশন সে রান করছে। ঠিক আছে, বলতে পারে সে সুইজারল্যান্ডের এমপ্লয়িকে আমেরিকাতে পাঠিয়েছে, অথবা বলতে পারে আমেরিকার এমপ্লয়ি দিয়েই সে আমেরিকাতে বিজনেস রান করছে। সেটা হবে হোস্ট কান্ট্রি ন্যাশনাল। আর থার্ড কান্ট্রি হচ্ছে বাদ বাকি অন্য কান্ট্রি। ইভেন এখানে আমি যে বললাম না হেডকোয়ার্টারের কথা, হেডকোয়ার্টার কিন্তু হোস্ট কান্ট্রিতেও হতে পারে। আমাদের মনে রাখতে হবে প্যারেন্ট কান্ট্রি মানে হচ্ছে এইখানে ওর অরিজিন। ঠিক আছে, মানে হেডকোয়ার্টার কিন্তু হোস্ট কান্ট্রিতেও হতে পারে, প্যারেন্ট কান্ট্রিতেও হতে পারে, কিন্তু প্যারেন্ট কান্ট্রি কোনটা হবে? যেটা তার অরিজিন, মানে ওর শুরুটা কোত্থেকে, ওর উৎপত্তিটা কোত্থেকে, সেটাই হবে প্যারেন্ট কান্ট্রি। এই দুটোর মধ্যে কিন্তু প্যাচ লেগে যায়। ঠিক আছে, এই হোস্ট কান্ট্রি এবং প্যারেন্ট কান্ট্রির মধ্যে ভালো একটা মানে আমাদের দেখা যায় আমরা কনফ্লিক্টে পড়ে যাই যে কোনটা কি হবে। তারপর উনি খুব সুন্দর একটা एग्जांपल দিলেন। আপনারা ওনার एग्जांपलটা কি বুঝতে পেরেছেন? আমি কোনো রিপিট করতে বলবো? Can you please repeat
country is Bangladesh. Okay, and third country is India. Yeah, right. আপনার আগে যেটা বলছেন Because when we are appointed here in any other country, it is called host country. হোস্ট কান্ট্রি যেমন দেখেন ওনার অরিজিন কিন্তু পাকিস্তান, তাহলে ওনার প্যারেন্ট Host কান্ট্রি country is Bangladesh. হ্যাঁ, ওনার অরিজিন কিন্তু পাকিস্তান, তাহলে ওনার প্যারেন্ট কান্ট্রি কি পাকিস্তান। উনি সার্ভিস দিচ্ছে কোথায়? বাংলাদেশে। হোস্ট কান্ট্রি কি বাংলাদেশ। আর ওনার কাছে থার্ড কান্ট্রি কি বাদবাকি সব, ঠিক আছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই সব হচ্ছে ওনার কাছে থার্ড কান্ট্রি। বোঝা গেছে? তাহলে আমি আবারও বলি, এখানে একটাই আমাদের প্রবলেম দেখা দেয়, আমরা ভাবি যে হেডকোয়ার্টার যেখানে, হেড অফিস যেখানে, ওটাই বুঝি প্যারেন্ট। না, ওটা হোস্ট কান্ট্রিও হতে পারে। Like in our embassy, there are locals, nationals. Basically, I am Pakistani from parent country. There are locals, they are from host country. If there are other persons from any third country, they will be from third country. Yes. If we employ Indian, Sri Lankan, any other national, yes. তো এখানে আমাদের মনে রাখতে হবে অরিজিনটা কোথায়, যেখানে অরিজিন হবে সেটা আমার প্যারেন্ট কান্ট্রি হবে। ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে হেডকোয়ার্টার এখানে আছে কি না, ঠিক আছে? ওকে, এটুকু কি বুঝতে পেরেছেন? দেখেন নাম্বার 3 তে বলা আছে, নাম্বার 3 পয়েন্টটা দেখেন, পেজ নাম্বার 3 এর। আপনারা পেজ নাম্বার লিখে নেন, তাহলে আপনারা যখন বই কিনবেন বা দেখবেন। Sorry, ma'am, would you upload these slides? I'll upload these at portal, okay? Or I'll share these at your WhatsApp group, okay? The 3 types of employees of an international firm, দেখেন পেজ নাম্বার 3 তে আছে, পেজ নাম্বার 3 পয়েন্ট নাম্বার 3, জাস্ট এই মডেলটার উপরে বইয়ে পাবেন। The 3 types of employees of an international firm, এই যে host country national, parent country national, third country national, এখানে তিনটা বলা আছে। এখানে एग्जांपल আছে যে IBM employs Australian citizens HCN in its Australian operation, often sends US citizen PCN to Asia Pacific country। আচ্ছা বলেন তো, এখানে IBM এর প্যারেন্ট কান্ট্রি যদি US হয় এবং হোস্ট কান্ট্রি যদি অস্ট্রেলিয়া হয়, IBM এর অরিজিন কোথায়? আমেরিকা। গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, অরিজিন হচ্ছে কিন্তু আমেরিকায়, ঠিক আছে? কিন্তু হোস্ট কান্ট্রি কাকে বলছি আমরা? অস্ট্রেলিয়াকে। আর বাদ বাকি যদি সে কাউকে জাপানে পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, সেগুলো থাকে। ভেরি গুড, এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এগুলো আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? Yes. কোনো প্রবলেম আছে এগুলো নিয়ে? Okay, আচ্ছা, এখন বলেন এক্সপ্যাট্রিয়েট কি? হোয়াট ইজ অ্যান এক্সপ্যাট্রিয়েট? overseas. Expatriate. For example, overseas, I am He is the perfect example of expatriate. overseas. একটা মানুষ যে কিনা তার দেশ ছেড়ে অন্য দেশে থাকছে এবং সার্ভিস দিচ্ছে, তাকে আমরা কি বলবো? এক্সপ্যাট্রিয়েট। Expatriate, ঠিক আছে? overseas, we can also টেম্পোরারিলি যেখানে থাকে বাস করে। জি, টেম্পোরারিলি যেখানে সে কাজ করে। টেম্পোরারি কেন, পার্মানেন্টলি তো হতে পারে, permanent nationality. তাই না? পার্মানেন্টলি তো হতে পারে। অরিজিন একদম Permanent তো এবার আমার অরিজিন বাংলাদেশে, কিন্তু আমার পোস্টিং আমেরিকায়, আমাকে ওখানেই কাজ করতে হবে, ফরেন ক্যারিয়ার এক্সপ্যাট্রিয়েট। প্রবাসী। হ্যাঁ, ওকে, এখান থেকে আপনারা জাস্ট এক্সপ্যাট্রিয়েটের ডেফিনিশনটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। এই যে আপনাদের বই আছে এটা। হ্যাঁ, এগুলো বইয়ে সব পাবেন, ঠিক আছে? এরপর দেখেন আমি এখানে একটা মডেল দিয়েছি যে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস ক্রিয়েট এক্সপ্যাট্রিয়েটস। এটা কি বিলিভ করেন? ইজ ইট ট্রু? international ইজ ইট ট্রু? ইজ দিস স্টেটমেন্ট ট্রু? 100% ট্রু। যখনই আমি ইন্টারন্যাশনালি কোনো অ্যাসাইনমেন্ট দিব, মানে আমি এখানে বসে যখন মাল্টিন্যাশনাল কোম্পানি রান করব, আমার তখন এক্সপ্যাট্রিয়েট ক্রিয়েট হবে, হবে না? আমার কি আমার এখান থেকে লোকজন বাইরে পাঠাতে হবে, ওরা বাইরে থাকবে, অন্য কান্ট্রিতে থাকবে, সার্ভিস দিবে, ওরা কিন্তু এক্সপ্যাট্রিয়েট হয়ে যাবে, কিন্তু ওরা কিন্তু আমার দেশের মানুষ, ঠিক আছে? তো এই মডেলটা আপনারা করবেন, যদি কোয়েশ্চেন আসে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস ক্রিয়েট এক্সপ্যাট্রিয়েটস, তখন আপনারা এই মডেলটা জাস্ট ড্র করে দিবেন, ঠিক আছে? এটা আপনারা একটু দেখেন, জাস্ট একটু রিডিং করেন। ইন্টারন্যাশনালি যখন অ্যাসাইন থাকে যে কেউ বিদেশে গিয়ে ব্যবসা করতে হবে, থাকবে এবং- আসলে এই কথা বলার কারণে, এই সুযোগ দেওয়ার কারণে তো এক্সপেক্টেড তৈরি হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পাঠাচ্ছেন বলেই কিন্তু এক্সপেক্টেড Expected হচ্ছে। হচ্ছে। এটা আমি আপনাদেরকে স্লাইডটা আমি পোর্টালে আপলোড করে দিব, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। কেউ কি এটা লিখে নিচ্ছেন? লিখে নিতে পারেন। ওকে।
নাম্বার 5 এ দেখবেন আছে মোর এইচআর অ্যাক্টিভিটিস। পেয়েছেন? এখান থেকে আমাদের বেশ কয়েকটা করতে হবে। যেমন প্রথমে আছে দেখেন এক্সপ্যাট্রিয়েট, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। দেখেন সেকেন্ড প্যারায় আছে এক্সপ্যাট্রিয়েট, একটু লিখে নেন আপনারা বা দাগিয়ে নেন বইয়ে। দেখেন সেকেন্ড প্যারা প্রথমে লেখা আছে এক্সপ্যাট্রিয়েট, পেয়েছেন? মোর এইচআর অ্যাক্টিভিটিস, মোর এইচআর অ্যাক্টিভিটিস এর সেকেন্ড প্যারা। তারপরে দেখেন তার পরের প্যারায় আছে ইন্টারন্যাশনাল রিলোকেশন এন্ড ওরিয়েন্টেশন। পেয়েছেন? পেজ নাম্বার 5, 5 নাম্বার পেজ। পেজ নাম্বার 5। আচ্ছা, প্রথমে আছে এক্সপ্যাট্রিয়েট, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলোকেশন এন্ড ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপরে প্যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তারপরে পেজ নাম্বার 6 এ আছে পোস্ট গভর্নমেন্ট রিলেশনস, পোস্ট গভর্নমেন্ট রিলেশনস। তারপরে প্যারায় আছে প্রভিশন অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, প্রভিশন অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। এগুলো হচ্ছে মোর এইচআর অ্যাক্টিভিটিস। এগুলোকে মোর কেন বলছে বলতে পারেন? কারণ এগুলো হচ্ছে যখন আমরা ডোমেস্টিক বিজনেস করি বা লোকালি করি তখন আমাদের এগুলো লাগে না। যখন আমরা ইন্টারন্যাশনাল এইচআর করতে যাই বা মাল্টিন্যাশনাল কোম্পানিজ দিয়ে কথা বলি কেবলমাত্র তখন আমাদের এগুলো লাগে। এই জন্য মোর এইচআর অ্যাক্টিভিটিস। এর আগের ক্লাসে, লাস্ট ক্লাসে we talked about HR activities, right? That's for all HR managers, whether they are local or they are international. But যখনই আমরা ইন্টারন্যাশনাল HRM এর কথা বলবো তখনই মোর গুলো অ্যাড হয়ে যাবে। ওকে, কি কি দেখেন? প্রথমে আমরা এক্সপ্যাট্রিয়েটের কথা বলছি। এক্সপ্যাট্রিয়েটের কিন্তু একটা দেশে অ্যাডজাস্ট করা যেমন টাফ, ঠিক তেমনি কিন্তু ওই দেশের মানুষের ওই এক্সপ্যাট্রিয়েটের সাথে অ্যাডজাস্ট করা টাফ। হ্যাঁ, সো একটু ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, সেটাই এখানে বলা আছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলোকেশন এন্ড ওরিয়েন্টেশন, এটা হচ্ছে প্রি ডিপার্চার ট্রেনিং এর কথা বলা আছে। মনে করেন আপনি একজনকে আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন, সে জীবনে বিদেশেই যায়নি, সে বাংলাদেশি বা নন বাংলাদেশি। Like I came to this country, I was given pre-departure training. প্রি ডিপার্চার, মানে যখন আপনি আপনার দেশটাকে ছেড়ে যাবেন, ছেড়ে যাওয়ার আগে আমেরিকার মানুষের লাইফস্টাইল, ওদের টেস্ট, ট্রেন্ড, এগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ডিপার্চার ট্রেনিং। এগুলো করতে হবে, না হলে কিন্তু বিজনেস হবে না। ঠিক আছে, কারণ ওই এক্সপ্যাট্রিয়েট গিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ ওর ওই সম্পর্কে নলেজই নাই। সো ওকে নলেজ দিয়ে দিতে হবে। তারপরে দেখেন ট্রেনিং, providing immigration and travel details, providing housing, shopping, medical care, মানে কোথায় গেলে ও মেডিসিন কিনতে পারবে, কোথায় হসপিটালস আছে ওর হাতের কাছে, ঠিক আছে, কিভাবে মেডিকেল সার্ভিসেস দিতে হয়, কোথা থেকে শপিং করবে। শপিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা হচ্ছে মার্কেট, মানে কি কাঁচা বাজার, ঠিক আছে, ওটা কোথা থেকে করবে। আর তারপর শপিং মানে কি, যে আইটেম, ক্লোথস, এগুলো কোথা থেকে কিনবে, এগুলো সম্পর্কে আইডিয়া দিয়ে দেওয়া। কারণ একটা দেশে তো অনেক শপিং আছে, অনেক শপিং মলস আছে, অনেক কিছু আছে, বাট ওর হাতের কাছে কোনটা হবে, ওর জন্য কোনটা অ্যাফোর্ডেবল হবে, এগুলো ওকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, ফাইনালাইজ কম্পেনসেশন ডিটেইলস। হ্যাঁ, ফাইনালাইজিং কম্পেনসেশন ডিটেইলস মানে হচ্ছে ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এক্সপ্যাট্রিয়েট, তুমি এখন আমেরিকা যাচ্ছ, তুমি এত টাকা স্যালারি পাবে। হ্যাঁ, তুমি আমেরিকার ডলারে এত ডলার প্রত্যেক মাসে তোমার বেতন হবে। ওকে বুঝিয়ে দেবে। ও তো এখানে টাকায় পেত, ওখানে ও ডলারের হিসাব কিন্তু বুঝবে না। সো ওকে ওটাও বুঝিয়ে দিতে হবে। সবাই একরকম হয় তা না, অনেকের অনেক আইডিয়াস থাকে, নলেজ থাকে, বাট একটা কোম্পানির উচিত একটা এমপ্লয়ি যাওয়ার আগে তাকে মিনিমাম কিছু নলেজ দিয়ে দেওয়া, সো দ্যাট ও যেন মানে ডেটা সার্ভাইভ করতে পারে। কিছুদিন গেলে মানুষ এমনি অ্যাডজাস্ট করতে পারে, কিছুদিন পরে ওর কাছে সবকিছু নর্মাল হয়ে যাবে, বাট ইনিশিয়াল কিছু ডেজে যেন ও সার্ভাইভ করতে পারে। সো প্রি ডিপার্চার ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ট্রাভেল ডিটেইলসও দিয়ে দিতে পারে। হ্যাঁ, যে তুমি যদি কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাও, তুমি কোথায় যেতে পারবা, তোমার বাসার কাছে কোন জায়গাগুলো থাকবে, ঠিক আছে, কিভাবে যাবা, ট্রান্সপোর্টেশনটা কিরকম হবে, হ্যাঁ, তারপরে ফেয়ার কিরকম হবে, ট্যাক্সি ফেয়ার কিরকম হবে, এই সব কিছু ওকে বলে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ডটা দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস for expatriates in the host countries in which it operates, commenting on the need for these services for expatriates. আচ্ছা, এই লাইনটার দরকার নাই। Providing administrative services can often be a time-consuming and complex activity. আচ্ছা, এখানে administrative services বলতে অনেক কিছু বোঝায়। যেমন এখানে এক্সাম্পল আছে যে মনে করেন আমার বাংলাদেশে একটা জিনিস একেবারে এথিক্যাল, ওটা কিন্তু আমেরিকায় আনএথিক্যাল হতে পারে। হ্যাঁ, আবার আমেরিকায় যেটা এথিক্যাল ওটা কিন্তু আমার বাংলাদেশে কি আনএথিক্যাল হতে পারে। সো এই ডিফারেন্সগুলোকে বুঝিয়ে দেওয়া। এখানে এইডস টেস্টের কথা আছে, আপনার এক্সাম্পলটা পড়লে বুঝবেন। এই বিষয়গুলো আসলে একটু
জিনিসটাকে লেন্থি করে ফেলে বা টাইম কনজিউমিং করে ফেলে দেখে এই সার্ভিসটা অনেক অর্গানাইজেশনে দিতে চায় না, বাট উচিত দেওয়া। ঠিক আছে, যে কারণ ও যাওয়ার পর অনেক কিছু নাই বুঝে উঠতে পারে। ও হয়তো বা জানে যে বাংলাদেশে ইটস ফেয়ার, ইটস লফুল, ইটস ভ্যালিড, বাট আমেরিকায় গিয়ে দেখলো কি ওটা পুরো আনলফুল। এবার আপনারা জানেন হয়তো বা যে বাংলাদেশে যে আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি কি বিদেশের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন না। তো এই মিনিমাম নলেজটুকুকে দিয়ে দাও। আপনি ধরে নিতে পারেন যে ও জানে, তারপর আপনার উচিতকে বলো নাও জানতে পারে। ঠিক আছে, এরপরে দেখেন হোস্ট গভর্নমেন্ট রিলেশনস, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন কেমন? In case of strained relations, expatriates also suffer. Bilateral relations are required to be normal. If relations are tough here, we cannot survive. If relations are tough, strained, I cannot even join the university because they will not allow. My own government will not allow, and both government will also not allow. This situation. এটা দিয়ে আসলে বোঝাচ্ছে কি যে আমি যেখানে এক্সপেক্টেড পাঠাতে চাচ্ছি বা আমি আমার বিজনেস যেখানে আছে সেই কান্ট্রির সাথে আমার রিলেশন কেমন, যদি খারাপ হয় সবকিছুই খারাপ হবে। They will not allow you to enter the country. মানে শান্তিতে থাকতে দেবেন, এবার মেরেও ফেলতে পারে। ঠিক আছে, সো এখানে বোঝানো হচ্ছে হোস্ট গভর্নমেন্ট রিলেশন মানে আমার যে হোস্ট কান্ট্রি সেটার সাথে আমার গভর্নমেন্ট, সেটার গভর্নমেন্টের সাথে আই হ্যাভ টু বি ইন আ গুড রিলেশনশিপ। ঠিক আছে, রিলেশনশিপ খারাপ হওয়া যাবে না। There is another example, like he is my host. If I do not enjoy good relation with him, will he be hosting? No. He might just throw you out. Yes. Okay. তারপরে আছে দেখেন প্রভিশন অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এইটা তো একেবারে ম্যান্ডেটরি। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিলেন আমাকে চায়না, এখন এরা বলে চাইনিজ, ইংলিশ বোঝে না, আমি কি করব? তাহলে আমাকে পাঠানোর আগে কি করতে হবে? চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেটা কিন্তু জার্মানিও হচ্ছে। ঠিক আছে, জার্মানের হায়ার স্টাডিজ কিন্তু ভালো, হ্যাঁ, কিন্তু জার্মানে ওরা কি করে জানেন, যাওয়ার আগে আপনাকে জার্মান A1 শিখে যেতে হবে। এমন না যে ওরা ইংলিশ পারে না, পারে, অ্যাটলিস্ট চাইনাদের থেকে দে আর বেটার। হ্যাঁ, তারপরও দেখেন এই যে আপনাকে দিয়ে জার্মান শেখাচ্ছে, কারণ ওদের মধ্যে একটা ইয়ে থাকে, আপনি ওখানে হয়তো হায়ার স্টাডিজের জন্য কি আপনি যদি ওখানে সেটেল হয়ে যান। সো জার্মান ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন নিজেদের ল্যাঙ্গুয়েজকে ওরা কিভাবে এক্সপ্যান্ড করছে। ঠিক আছে, মানে একেবারে বাধ্য করে দেয়, আপনার ভিসায় লেখা থাকবে আপনি A1 শিখেছেন, জার্মান A1, A2 এভাবে ল্যাঙ্গুয়েজ থাকবে ওদের, ওটা শিখে আপনি ওদের হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া পারবেন না। তো এরকম এক্সপেক্টেডলি কোনো কান্ট্রিতে যদি ইংলিশ স্পিকিং হয় ওয়েল অ্যান্ড গুড, আর যদি ইংলিশ স্পিকিং না হয় অন্য কোনো ল্যাঙ্গুয়েজের উপর যদি থাকে মাস্ট ল্যাঙ্গুয়েজ ওকে শেখাতে হবে। ঠিক আছে, নাহলে বিজনেস করতে পারবে না। আচ্ছা, আপনারা এটা একটু কুইক রিডিং করেন তো বই থেকে। বই নাই কার, আপনার ওনার কাছে বই নেই, আপনি সেটাই এখানে চলে আসতে পারেন, কিন্তু তিনজন তো বসাই যায়। ভিডিওটা একটু পজ করে দেন, তাহলে লং হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা একটু আগে বলছিলাম যে ডোমেস্টিক HRM এর সাথে ইন্টারন্যাশনাল HRM এর পার্থক্য হচ্ছে যে মোর HR অ্যাক্টিভিটিস। বলেছিলাম না, ডোমেস্টিক HRM এ কিন্তু আমার এই মোর HR অ্যাক্টিভিটিস এর দরকার নেই। ঠিক আছে, কিন্তু যখন ইন্টারন্যাশনাল HRM হবে তখন আমার এই মোর HR অ্যাক্টিভিটিসটা চলে আসবে। ওকে, এরপরে দেখেন দ্য নিড ফর আ ব্রডার পার্সপেক্টিভ। এটা কি বুঝতে পারছেন? আপনি যখন ইন্টারন্যাশনাল HRM করতে যাবেন আপনার কি দেখার পার্সপেক্টিভটাকে আপনাকে অনেক ব্রড করতে হবে। আপনি যেখানে যেখানে এক্সপেক্টেড পাঠাবেন, যেখানে যেখানে বিজনেস এক্সপ্যান্ড করবেন, প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। এক্সপেক্টেড পাঠানোর আগে তাকে প্রি ডিপার্চার ট্রেনিং দিতে হবে, ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, এভরিথিং। সো আপনার পার্সপেক্টিভটাকে অনেক ব্রড করতে হবে, ইভেন কালচার নিয়েও ওকে শেখাতে হবে। ঠিক আছে, আপনি এখানে বাঙালি, আপনি হাতে একদম আমরা হাত দিয়ে ভাত খেয়ে ফেলছি, বাট যখন আমি কোথাও যাবো অন্য কোনো কান্ট্রিতে তখন তো এটা একেবারে কি সবাই বলবো যে একেবারে আনকালচার্ড কেউ চলে আসছে, তখন ইউ হ্যাভ টু ইউজ নাইফ অ্যান্ড ফর্ক, এই জিনিসগুলো ইউজ করা শেখানো। ইভেন আমি অনেকেই দেখেছি, আমি জানি না আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, কোন হাতে নাইফ কোন হাতে ফর্ক ধরতে হয় এটাও জানে না, মানে কোন হাতে ফর্ক ধরতে হয় এটাও জানে না। ঠিক আছে, সো এই মিনিমাম জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে মিনিমাম, আর ওদের কাছে কিন্তু দিস আর এটিকেটস, এগুলো জানতে হবে। তারপরে দেখেন এগুলো আপনারা বইতেও পাবেন, রিডিং করে নিজেরা লিখতে পারবেন, এগুলো প্লিজ মুখস্থ করবেন না। ঠিক আছে, জাস্ট রিডিং করবেন, নিজেদের ভাষায় বুঝিয়ে লিখবেন। এরপরে আছে দেখেন মোর ইনভলভমেন্ট ইন এমপ্লয়িজ পার্সোনাল লাইফস। এটা কিন্তু খুবই দরকার, কেন জানেন? কারণ একটা এক্সপ্যাট্রিয়েটকে আপনি যখন দেশের বাইরে পাঠাচ্ছেন সবসময় কিন্তু পসিবল হয় না ওকে ওর ফ্যামিলি সহ পাঠানো।
হ্যাঁ, তো আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ওর উপর কে কে ডিপেন্ডেন্ট। যারা ডিপেন্ডেন্ট তাদের কি অবস্থা হবে ও যখন বাইরে চলে যাবে। হতে পারে তাদের জন্য আপনি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিতে পারেন, তার বাচ্চাদের জন্য এডুকেশনের ব্যবস্থা করে দিতে পারেন, এডুকেশন ইন্স্যুরেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ওদের মেডিকেল বিলগুলো আপনি পে করে দিতে পারেন, স্পাউস ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে। মানে যেভাবে সম্ভব ওই এমপ্লয়িটার পার্সোনাল লাইফটা আপনাকে একটুখানি স্টাডি করে সেই ব্যবস্থা, তার উপর যারা ডিপেন্ডেন্ট মানে ইজিয়ার করে দেওয়া। আর যদি পসিবল হয় ওকে প্রথমে পাঠিয়ে দেন, এরপর ফ্যামিলিকেও পাঠিয়ে দেন যদি পসিবল হয়, তাহলে বেটার। Education, when we come here, first we are given education, medical. First of all, accommodation, transport, accommodation, medical, education subsidy. Room school is our panel. And it actually depends on the dependency level কিন্তু, হ্যাঁ, যে এই যাকে আমি পাঠাচ্ছি তার উপরে তার ফ্যামিলি মেম্বাররা কতটুকু ডিপেন্ডেন্ট। যদি এমন হয় সেই একমাত্র সোল আর্নার, হ্যাঁ, সেই বাসার সব কাজ করে, বাজার করা, মেডিকেল বিল পে করা, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ওর পার্সোনাল লাইফ আপনাকে ডিল করতে হবে এবং কিন্তু ওখান থেকে ওর ফ্যামিলি যতদিনও থাকবে না ওর ফ্যামিলি কিভাবে সার্ভাইভ করবে ওই ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখেন, changes in emphasis as the workforce mix of expatriates and locals varies. আচ্ছা, এখানে বলছে যে আপনার ওয়ার্কফোর্সে কিন্তু এখন মিক্স হয়ে যাচ্ছে। মনে করেন আপনি একজনকে আমেরিকাতে আপনার বিজনেসের জন্য পাঠিয়েছেন, তো ওইখানে কিন্তু কিছু আমেরিকান লোকজনও থাকবে। আমেরিকাতে যখন আমেরিকান লোকজন থাকবে তারা কিন্তু লোকাল, কিন্তু আপনি তো এক্সপ্যাট্রিয়েট, তাই না? এই যে আপনি এদের সাথে যে মিক্স হয়ে যান, আপনার কিন্তু একটা ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ক্রিয়েট হবে। সো আপনাকে যাওয়ার আগে কতটুকু আমাকে প্রিপেয়ার করে দিতে হবে যেন আপনি ওখানে গিয়ে অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। আর কিছু না হোক, আপনি যেন একেবারে সুইসাইডাল থটস যেন আপনার মধ্যে না আসে যে আমি তো কিছুই জানি না, ওরা তো এটা করছে ওটা করছে, দে আর সো অ্যাডভান্স। মানে আপনি যেন ইনফেরিয়রিটি কমপ্লেক্সে না ভোগেন, সেজন্য মেন্টালি আপনাকে প্রিপেয়ার করতে হবে। ফিজিক্যালি উই আর এবল, বাট মেন্টালি কিন্তু আমরা অনেকটাই আনফিট। আমরা কিন্তু এমনিতেও আমাদের থেকে অ্যাডভান্স কাউকে দেখলে দেশের মধ্যে দেখবেন হিংসায় আমাদের মানে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরও কিন্তু চেষ্টা করি না। আমরা চেষ্টা করলে কিন্তু আমরা কত হতে পারি, কিন্তু আমরা করি না, বা ঠিকই কিন্তু আমরা খুবই জেলাস থাকি। সো এই যে ওই লোকাল মানে ওই আমেরিকান পিপল বা ইউকেতে গেলে ওই ব্রিটিশদেরকে দেখে কিন্তু আপনার এত ইনফেরিয়রিটিতে ভোগার কিছু নাই। আপনার বুঝতে হবে ওরাও মানুষ, আমিও মানুষ, ওরাও কাজ করতে আসছে, আমিও কাজ করতে আসছি, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই যে মেন্টালি আপনাকে একটু স্টেবল করে দেওয়া, এটা কিন্তু আপনাকে যাওয়ার আগে করতে হবে, ঠিক আছে। এরপর দেখুন রিস্ক এক্সপোজার, এটা কি বুঝতে পারছেন? আপনি যখন এক্সপ্যাট্রিয়েট হিসেবে বা আপনি যখন ইন্টারন্যাশনাল এইচআরএম করতে যাবেন, আপনার সামনে কিন্তু অনেক রিস্ক থাকবে। একটা এক্সপ্যাট্রিয়েটকে আপনি অনেক বুঝিয়ে শুনিয়ে বিদেশে পাঠিয়ে দিলে কিন্তু আপনার রিস্ক কমে যাবে না, ঠিক আছে। অনেক রিস্ক থাকবে, ও আদৌ হ্যান্ডেল করতে পারবে কিনা, বা আপনি একটা জায়গায় বসে পুরো দুনিয়াটাকে হ্যান্ডেল করতে পারবেন কিনা। দেয়ার আর সো মেনি রিস্কি ফ্যাক্টরস। বাংলাদেশে হয়তো আপনার কাছে একটা বিষয় রিস্কি না, কিন্তু সেই জিনিসটা কিন্তু শ্রীলঙ্কাতে অনেক রিস্কি হতে পারে। আপনি এখানে একটা মুভ নিলেন, আপনি খুব সাকসেসফুল, ইন্ডিয়াতে কিন্তু মুভ নিয়ে আপনি লসও হতে পারেন। সো এই রিস্কটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যেটা কিন্তু ডোমেস্টিক এইচআরএমে নাই। ডোমেস্টিকে তো আমি ঢাকায় থাকি, বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশ নিয়েই জাস্ট আমার বিজনেস, সো আমার কিন্তু রিস্ক খুবই কম। কিন্তু যখন আমি আমার দেশকে দেশের বাইরে চলে যাবো, আমি যখন বর্ডারলেস ট্রানজাকশনে চলে যাবো, তখন ইটস ভেরি রিস্কি। আপনারা দেখবেন, আপনারা যদি কখনো পারচেস করেন কিছু বিদেশ থেকে, করেন না কার্ড দিয়ে, ভয় লাগে পারচেস করার সময়? লাগে না? লাগে। কিন্তু আপনি যে বিকাশে পেমেন্ট করেন এখানে ওইখানে ভয় লাগে? লাগে না। কারণ কি, বিকাশে পেমেন্ট আপনি জানেন আপনার দেশের ভিতরেই, ঠিক আছে, আপনি করে দিলেন। কিন্তু যখন এই সেম একই তো কথা, তাই না, অনলাইন ট্রানজাকশনই তো হচ্ছে, কিন্তু যখন আপনি কার্ড দিয়ে বিদেশে কিছু কিনছেন দেখবেন আপনার ভয় লাগে। এই রিস্ক এক্সপোজার দেখেন একটা ছোট জিনিসই আছে। হ্যাঁ, একটা বাইরের কান্ট্রিতে যাব, কি হবে না হবে, আদৌ সার্ভাইভ করতে পারবো কিনা, কিভাবে কি করবো, কার্ডটা কাজ করে কিনা, হ্যাঁ তাও তো আছে। আপনাকে ধরেন অফিস থেকে একটা কার্ড দিয়ে দিল যে তোমার যা লাগে তুমি ওখান থেকে কিনে নিতে, আপনি আমেরিকায় গেলে তো কার্ড চলে না, আপনি কি করবেন? টাকা নিয়ে গেলাম না, ওই কার্ড আমি নষ্ট করে গেলাম, তাই আমি এরকম অনেক কিছু হতে পারে। আগে টাকাটা এই জন্য আমি সবসময় সবাইকে সাজেস্ট করি শুধুমাত্র কার্ডের উপর কখনো রিলাই করবেন না, কিছু ক্যাশ সাথে রাখবেন, ঠিক আছে। আমার এক গাদা ক্যাশ নিয়ে ঘোরার কিছু নেই, ক্যাশ রাখবেন, যতটুকু না থাকলেই না। হ্যাঁ, অনেকে আছে দেখবেন শুধু মানি ব্যাগের মধ্যে, ওয়ালেটের মধ্যে শুধু কার্ড। আমি জানি না তাদের মানে আত্মা কত বড়, শুধু কার্ড নিয়ে তারা বের হয়। একাধিক থাকে
যাতে একটা কার্ড নিয়ে দিচ্ছে। কারণ আপনি যদি একটা জায়গায় পে করতে চান ফর এক্সাম্পল, তো ওদের যদি মেশিনের নেটওয়ার্ক প্রবলেম থাকে, আপনার কোনো কার্ডই কাজ করবে না, অথবা কার্ডটা তখন আপনি কি করবেন? না, অথবা কার্ডটা সে ওই বুথে আটকে দিবে। সেটাও হতে পারে, সেটাও হতে পারে। সো এই জন্য মিনিমাম কিছু ক্যাশ অবশ্যই ক্যারি করবেন। আচ্ছা, তারপর আছে দেখেন ব্রডার এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। এটা কিন্তু আসলেই সত্য। যখন কিনা আমরা ইন্টারন্যাশনালি এইচআরএম প্র্যাকটিস করতে যাব, তখন কিন্তু আমাদের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অনেক বেড়ে যাবে। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বলতে ধরেন আমি 10টা দেশে আমার বিজনেস আছে, 10টা দেশের গভর্নমেন্ট কিন্তু আমাকে প্রেশার দেবে। এক এক দেশের এক এক রকম গভর্নমেন্ট, এক এক রকম রুলস রেগুলেশন, এক এক রকমের ডিসিপ্লিন, ট্যাক্স পলিসি এক এক রকম। এক কান্ট্রিতে এত টাকা ট্যাক্স দিচ্ছে, তার কান্ট্রিতে আরো বেশি দিতে হচ্ছে, কোনো কোনো কান্ট্রিতে না দিলেও ফাঁকি দিতে পারছি। ঠিক আছে, সো ব্রডার ইনফ্লুয়েন্স বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা কিন্তু অনেক বেশি। কিন্তু আমি যখন ডোমেস্টিক বিজনেস করছি, আমার উপর কিন্তু এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আমার জানা। এই মাসে কি হচ্ছে, পরের মাসে কি হবে, এক বছর পর কি হবে, আমি কিন্তু জানি, বিকজ এগুলো কিন্তু চেঞ্জ হবে না সিন্স আমি একটা দেশেই আছি। কিন্তু যখন আমি ইন্টারন্যাশনালি প্র্যাকটিস করছি, প্রত্যেকটা দেশে কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হবে। এখন ঠিক আছে বাংলাদেশ ইজ ফাইন, কালকে তো ইন্ডিয়া চেঞ্জ হয়ে যেতে পারে, পরশু শ্রীলঙ্কা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমার উপর ইনফ্লুয়েন্সের লেভেলটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবং আমাকেও কিন্তু একেবারে ওদের সাথে একদম তাল মিলিয়ে চলতে হবে, আদারওয়াইজ আমার বিজনেস কিন্তু কোলাপস করবে। আর একটা দেশে বিজনেস কোলাপস করা মানে কিন্তু একটা মানে উইং ভেঙে যাওয়ার মতো। ঠিক আছে, তখন কিন্তু আমি ওটাকে আবার দাঁড় করাতে গেলে কিন্তু আমার বাকিগুলো আবার লসে চলে যাবে, বিকজ বাকিগুলো থেকে আমাকে ব্যালেন্স করতে হবে। সো এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের সাথে ব্যালেন্স করা, আমি মনে করি সবকটার মধ্যে এটা সবচেয়ে টাফ। ঠিক আছে, কারণ এগুলো প্রেডিক্ট করা যায় না, এগুলো আমরা অনুমান করতে পারি না যে আমার সাথে কি হতে পারে। আপনি কি বলতে পারেন আগামী বছর ট্যাক্স রেট কত হবে, বাজেট কত টাকার হবে, প্রোডাক্টের দাম আপনি কি বলতে পারেন যে আগামী বছর চালের দাম কত থাকতে পারে, বাড়বে না কমবে, বলা যায় না কিন্তু। ঠিক আছে, আমরা যদি এখন ধরেই নিই যে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, বাট কমতেও কিন্তু পারে। যেমন গোল্ডের প্রাইস কিন্তু কমলো অনেক বড়, তাই না? মানে আমরা কিন্তু আশায় ছেড়ে দিয়েছি তেলের দাম বাড়ছিল, কমছিল, আবার বাড়ছে। এটা কিন্তু প্রেডিক্ট করা যায়, কিন্তু সবকিছু এক্সটার্নাল বাড়ছে 3 টাকা। আমরা কি এফেক্টেড হচ্ছি না এই যে তেলের প্রাইসের কারণে, বা যে আমাদের যে ডেইলি যে কমোডিটি ওগুলো প্রাইসিং এর কারণে কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি না? যেটা আমরা বেশি কিনতাম অথবা কম কিনতে হচ্ছে, যেটা কম কিনতাম অ্যাজ আমরা বাঙালি দাম কম থেকে এক গাদা কিনে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের কিন্তু এটা এফেক্ট করছে। সেই জন্য আমার কাছে মনে হয় সবকটার মধ্যে এটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে আমাদেরকে, বা বলতে পারেন যে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ওকে, এখানে আছে কিছু ভ্যারিয়েবলস, এটা একটু রেডি করেন আপনারা, দেখেন তো বোঝেন কিনা। একটু আগে যা পড়ালাম সেটার একটা সামারি এখানে আছে। এটার টপিকটার নাম হচ্ছে ভ্যারিয়েবলস দ্যাট মডারেট ডিফারেন্সেস বিটুইন ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এইচআরএম। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, এগুলোই হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য নির্ধারণ করে। ঠিক আছে, যেমন প্রথমে আছে দেখেন কালচারাল এনভায়রনমেন্ট। অবশ্যই কালচার এক দেশের সাথে এক দেশের কালচার কিন্তু মিলে না, আপনি 100% মিলাতে পারবেন না, কাছাকাছি হতে পারে বাট মিলবে না। তো এটা একটু ডিফারেন্স ক্রিয়েট করে। এরকম করে আরো 4টা ভ্যারিয়েবল আছে, একটু রিডিং করেন। এটা আপনারা বইয়ে লিখে নেন, পেজ নাম্বার 10 এ পাবেন, পেজ নাম্বার 10, পিডিএফ এর পেজ নাম্বার 24। এক্সামে আসলে কোশ্চেনটা এটা আসে, পেজ 24 নাম্বার দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস দ্যাট মডারেট ডিফারেন্সেস বিটুইন ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এইচআরএম। ঠিক আছে, কোশ্চেন আসবে এটা, হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস দ্যাট মডারেট ডিফারেন্সেস বিটুইন ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল এইচআরএম। কোশ্চেন এটা আসবে, তখন আপনারা এই মডেলটা ইউ হ্যাভ টু ড্র দিস মডেল এন্ড এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ডিসকাস করতে হবে, অল্প অল্প করে লিখে দিবেন। So we have to discuss also. Yeah, discuss also, because the marks will be 10. So only the model is not enough. Okay. You have to discuss the elements as well. Elaborating, right? One para is enough. Like 3 to 4 lines each. ঠিক আছে, প্রত্যেকটা 3-4 লাইন লিখলেই হবে। আপনারা এটা বইয়ে পাবেন, সুন্দর করে দেওয়া আছে। আমি বারবার বলছি, you don't need to memorize all this. Just reading করবেন, তারপর নিজেরাই লিখতে পারবেন। এগুলো আপনাদের কাছে কোনো বিষয় না। বাট প্লিজ আমাকে একদম ডিজনি স্টোরি লিখে দেন না, একেবারে ইররিলেভেন্ট গল্প লিখে দেন না আমাকে। ঠিক আছে, রিলেভেন্ট কথাবার্তা লিখবেন। এই ফিগারটাও কিন্তু বইয়ে আছে, আমার বইয়ে পেজ নাম্বার 11 এ আছে। আমি জানি না আপনাদের 9 নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, ছবি আছে কোনটা হ্যাঁ এইটা পাচ্ছি, এটাই বলছে হ্যাঁ এটা এটা আছে। আচ্ছা 10 মার্কের আছে। এটার
এনভায়রনমেন্ট। তারপরে আছে দেখেন the industry within which the multinational is primarily involved. ইন্ডাস্ট্রি মানে বুঝতে পারছেন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটার কি অবস্থা। যেমন আপনি যদি লাক্স নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রোডাক্টটা কিরকম, ইটস আ সোপ, তাই না? তাহলে আপনার কম্পিটিটর কারা হতে পারে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন, ডাভ, প্যারেল, কিয়া। বাট যদি আপনি যখন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ করবেন তখন কিন্তু আপনার আরো অনেক কম্পিটিটর চলে আসবে। কি কি আসতে পারে বলেন দেখি দু চারটা। প্যারিস, 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 তারপরে আর স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা তো বাংলাদেশি। আপনি ইন্টারন্যাশনাল বলেন দেখি, ইন্টারন্যাশনাল কয়টা সাবানের নাম বলেন, বলেন। ইম্পেরিয়াল, হ্যাঁ, ইম্পেরিয়াল, তারপর ইয়ার্ডলে, পিয়ার্স, হ্যাঁ, ঠিক আছে। তখন আপনার কিন্তু এগুলো সব চলে আসবে। রেক্সোনা রেক্সোনা কি সাবান আছে? ইন্ডিয়ান বিদেশি না, বিদেশি। ঠিক আছে, তো এই আপনার দেখেন তাহলে যখন আপনি ইন্ডাস্ট্রিটা ইন্টারন্যাশনাল ইন্টারনেটে নিয়ে যাবেন দেখেন আপনার কত কত কম্পিটিটর। তখন মেরিলা স্যান্ডেলিনা নিয়ে বসে থাকলে হবে না, তখন কিন্তু পিয়ার্স আসবে, ইয়ার্ডলে আসবে, উনি বলেন রেক্সোনা, ভেরি গুড এক্সাম্পল, এগুলো আসবে। তখন শেষ মাথাটা, ঠিক আছে। তখন কে হ্যান্ডেল করবে? এক্সপ্যাট্রিয়েট, ওকে জন্য পাঠানো হয়েছে, ঠিক আছে, এক একটা ভেঙে গিয়ে হ্যান্ডেল করবে। তারপরে আছে দেখেন extent of reliance of the multinational on its home country or domestic market. এখন মনে করেন এই যে আমি ইন্ডিয়াতে কি পরিমাণ লাক্স সাপ্লাই দিব সেটা ডিপেন্ড করছে ধরেন আমার বাংলাদেশের লাক্স প্রোডাকশনের উপরে, তাহলে কিন্তু শেষ, ঠিক আছে। মনে করেন বাংলাদেশের লাক্স প্রোডাকশন যদি অনেক হয় আমি ইন্ডিয়াতে বেশি সাপ্লাই দিতে পারছি, আমি কিন্তু আমার হোম কান্ট্রির উপর ডিপেন্ড করছি, তাই না? আমার এই বাংলাদেশে যতগুলো লাক্স প্রডিউস হবে তার উপর ডিপেন্ড করছে আমি ইন্ডিয়ায় কয়টা পাঠাবো, শ্রীলঙ্কায় কয়টা পাঠাবো। তাহলে দেখেন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট। এরকম যদি হয় তখন কিন্তু আমাকে প্রচুর পরিমাণে একটা মানে প্রেশার ফেস করতে হয়, কারণ আমার উপর দুটো ডিপেন্ডেন্ট। আমার কোনো কারণে লেট হলে আমার বাংলাদেশের মানুষকেও আমি দিতে পারছি না লাক্স, ইন্ডিয়াতেও দিতে পারছি না, শ্রীলঙ্কাতেও দিতে পারছি না, ঠিক আছে, একটা ক্রাইসিস তৈরি হবে। এবং এরকম কিন্তু হয়, আমরা কিন্তু প্রায় সময় আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা দেখি স্টক আউট। পেঁয়াজটাই তো আমরা ডিপেন্ডেন্ট, যে পেঁয়াজ মাঝে মধ্যে পেঁয়াজ থাকে, হ্যাঁ পেঁয়াজের অনেক কিন্তু কি আপনার কি বলে ডিপেন্ডেন্ট আমরা ডিপেন্ডেন্ট না, বলতে চাচ্ছি যে পেঁয়াজের অনেক ফ্যান আছে, ঠিক আছে, খুবই লয়াল কাস্টমার আছে পেঁয়াজ সাবানে বা ফেস ওয়াশে, যারা ওটা ছাড়া কিছু ইউজই করে না। নিউট্রিজেনাও তাই, কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে, তো ওটা ছাড়া কেউ ইউজ করে, তো ওটা দেখবেন প্রায় সময় শুনবেন স্টক আউট। তার মানে কি ওরা না পারছে নিজেদেরকে সাপ্লাই দিতে, না পারছে আমাদেরকে দিতে, তখন একটা ক্রাইসিস ক্রিয়েট হয়। এটা যত বেশি ডিপেন্ডেন্ট থাকবে তত বেশি ক্রাইসিস ক্রিয়েট হতে থাকবে। তারপর কিন্তু এটা যদি মনে করেন ডোমেস্টিক ক্ষেত্রে হয়, এই ক্রাইসিসটা কি তৈরি হবে না। শুধু বাংলাদেশে আমাদের যদি লাক্স দিতে হয় কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি যে কি পরিমাণ লাক্স আমার লাগবে, কয়টা আমার এই বছর বিক্রি হতে পারে, কারণ আমি জানি, আমি প্রিভিয়াস ট্রেন্ডগুলো দেখে এসেছি, সেটা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু ইন্টারন্যাশনাল যখন হবে তখন এটা আমার জন্য একটা বড় হেডেক হয়ে যাবে। আচ্ছা, তারপর অ্যাটিটিউডস অফ সিনিয়র ম্যানেজমেন্ট, এটা তো বুঝতেই পারছেন, আপনি চান একরকম, আপনার বস চায় আরেক রকম, সে আপনার সাথে বুঝতেই পারছে না। এটা সবচেয়ে বেশি কখন হয়? যখন একটা এজ গ্যাপ থাকে, ধরেন আপনার বয়স 25, আপনার বসের বয়স 55, ঠিক আছে, আপনি বলবেন আপনি মানে একেবারে ট্রেন্ডের সাথে চলতে চাইবেন, আর উনি হচ্ছে কি 20 বছর আগে এক্সপেরিয়েন্স ইমপ্লিমেন্ট করতে চাইবেন, তখনই একটা গ্যাপ ক্রিয়েট হয়, ঠিক আছে। তখন দেখা যায় ক্ল্যাশও হয়, অনেক রকম কথাবার্তা হয়, ডিসিশন নিতে লেট হয়। বাট এই তো অ্যাটিটিউড, সিনিয়র ম্যানেজমেন্টের অ্যাটিটিউডটা একটু ফ্রেন্ডলি হওয়া উচিত বা একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত। কারণ আজকে আমি যেটা দেখছি বা যেটা ফলো করছি, 20 বছর পর আমি হয়তো এরকমই থেকে যেতে পারি, কিন্তু যেই জেনারেশন আসছে ওরা তো আমার মতো হবে না, সো আমাকে এটা মানতে হবে। তো 20 বছর পরে বিজনেস করতে গেলে আমাকে দেওয়ার হবে না, 20 বছর পরে ওই সময়কার ওই জেনারেশনের কাউকে লাগবে। সিম্পল এক্সাম্পল যদি আমরা ব্যাংক অ্যাপের কিন্তু আমরা একটা সময় খুব পপুলার ছিল, এখন যদি সেই ব্যাংক অ্যাপটাকে দেখি মানে অনেকটা হাসি পায় যে কি দেখছি এটা। হ্যাঁ সেটাই, মানে এখন আমাদের কাছে একটা ফানি অথচ একটা সময় ওটা ছাড়া ছিল। তারপরে দেখেন আরেকটা, complexity involved in operating in different countries and employing different national categories of employees. এটা কিন্তু ওয়ার্কফোর্স ডাইভার্সিটির কথা বলছে, যে আমি যখন এই ধর আমার বাংলাদেশ অফিস, আমি কি করলাম, যেমন আমি আগে যে ইউনিভার্সিটিতে ছিলাম ওখানে ইন্ডিয়ান বেশ এমপ্লয়িজ ছিল, কেমন যেন লাগতো, মানে থাকে না আমাদের মধ্যেও তো একটা ব্যাপার থাকে যে আমরা বাঙালি একটা মানুষকে দেখলে যে কমফোর্ট জোনটা ফিল করি, তাদের সাথে কিন্তু ওটা ফিল হতো না, ঠিক আছে। একটুখানি মনে হতো যে না আসলে
আমরা একটু কনসিয়াস হয়ে যেতাম যে না যাই হোক ভুলভাল ইংলিশ বলা যাবে না, হিন্দিতে তো মোটেই কথা বলবো না, তাদের ল্যাঙ্গুয়েজে কেন কথা বলবো, ঠিক আছে? এই যে ইগো জিনিসটা দেখেন এই ছোট্ট জায়গাতেও চলে আসে। তা আপনি যখন এরকম কারোর সাথে চাকরি করতে যাবেন যে কিনা অন্য দেশ থেকে আসছে, দেখবেন তার সামনে আপনার ছোট বলতে ইচ্ছা করবে না, আপনার দেশকে ছোট করতে আপনার ইচ্ছা করবে না। আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি পারি, আমি হয়তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারি, কিন্তু আমি ওর সাথে কেন কথা বলবো জাপানিজ ল্যাঙ্গুয়েজে, ও কেন বাংলায় কথা বলছে না, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু আমাদের মধ্যে একটা আস্তে আস্তে ডিফারেন্স ক্রিয়েট হয়। সো ওয়ার্ক এনভায়রনমেন্ট তখন ব্যালেন্স করা, একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় যখন সেখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট দেশের মানুষ থাকে। যেমন স্কুল কলেজ পর্যন্ত দেখবেন আপনি একই টাইপের সবার সাথে পড়ছেন, যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন দেখবেন এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের, এমন এমন গ্রাম থেকে আসছে যে গ্রামের নাও আপনি হয়তো আগে শুনেন নাই, আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু হয়ে যায়। অফিসেও ঠিক তেমনি আপনাকে ওরকম অ্যাডাপ্টেবল বা কম্প্যাটেবল হতে হবে যে ঠিক আছে ভালো হচ্ছে অন্য দেশ থেকে আসছে, ওকেও সুযোগ দিয়ে একটু অ্যাডজাস্ট করার, আমিও একটু চেষ্টা করি ওর সাথে অ্যাডজাস্ট করে চলার, ঠিক আছে? এখানে দেখেন যে প্রত্যেকটা আমি এখানে লিখে দিয়েছি, এখানেও আপনারা ডেসক্রিপশন পাবেন, বাট বই থেকে পড়াই বেটার হবে। আচ্ছা, এটা একটু আপনারা পড়বেন, দ্য টপ 10 মাল্টিন্যাশনালস, এটা আপনারা বইও পাবেন। বই এটা আমার বই আছে 18 এ, পেজ নাম্বার 18 তে। পেয়েছেন? পেজ নাম্বার 18, আর এখানে আমি দিয়ে দিয়েছি যে মানে টপ 10 মাল্টিন্যাশনালস এর মধ্যে কোনটার হেডকোয়ার্টার কোথায় বা অরিজিন কোথায় সেটা আমি দিয়ে দিচ্ছি। মানে এগুলো সব হচ্ছে ওদের প্যারেন্ট কোম্পানি বা প্যারেন্ট কর্পোরেশন। ডকুমেন্টের মধ্যে কোথাও বাংলাদেশের কোনো অর্গানাইজেশন নেই। বলেন তো বাংলাদেশের নাম্বার 1 মাল্টিন্যাশনাল কোম্পানি কোনটা? বলেন তো বাংলাদেশের নাম্বার 1 কোনটা? এখান থেকে একটা বলেন দেখি। হ্যাঁ, এখান থেকে একটা বলেন। বাংলাদেশে এইখান থেকে একটা নাম্বার 1, মানে সবচেয়ে বেশি বিজনেস করছে, মানে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় সরকারকে। ও আচ্ছা, ব্রিটিশ আমেরিকান। ভেরি গুড ব্রিটিশ আমেরিকান টোবাকো। দেখেন আমাদের এনভায়রনমেন্টের একেবারে ধ্বংস করে দিয়ে সবচেয়ে বেশি ট্যাক্স এরা দিচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। খুব বাজে জিনিস বিক্রি করে, খুবই বাজে। তাই তো বললাম এনভায়রনমেন্টকে ধ্বংস করে দিয়ে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, দে আর দি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এটা আমরা ব্যাট বলে থাকি, ঠিক আছে? It is also creating ABB. Bangladesh. এই লিস্ট Like in মিলে না। Pakistan, ম্যাডাম, জি। আমার বইতে যেটা আছে এই লিস্টের সাথে মিলে না। মিলে না? প্রবলেম নাই, যেটা আছে সেটাই করুন। এখানে নোকিয়া আছে, Walmart. তারপরে আপনার আছে এবিবি আছে। দেখেন নোকিয়াটা এখন এক্সিস্টেন্সে নাই, নোকিয়াটা বাদ দিয়ে এখানে হচ্ছে লেটেস্ট ইয়েতে দেওয়া আছে। নোকিয়াটা বাদ দিয়ে পপুলার কোম্পানি। তারপর যে অ্যাস্ট্রাজেনেকা ছিলেন আপনারা যে কোভিডের সময় কিন্তু ওদের ভ্যাকসিন দিয়েছেন, হ্যাঁ, তাই না? অ্যাস্ট্রাজেনেকা, হ্যাঁ এটাও আছে। কত নম্বর পেজ? আমার বইয়ে পেজ নাম্বার 18। এবিবি আছে, আমরা ইউজ করি না। আছে অনেকগুলো আছে, দুই একটা একটু ডিফারেন্স আছে। ইনভার্টার 19 13 কত নম্বর পেজ? 13 পেজ 13। এই স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি, চ্যাপ্টার শেষ হলে দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্ট। এটা আপনারা রিডিং করলে নিজেরাই পারবেন যে কি কি জিনিস আসলে আমাদের গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে আমরা যে দেশের বাইরে বা বর্ডারলেস বিজনেস করছি, কি কি জিনিস আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। যেমন দেখেন এখানে বলছে গ্লোবাল কম্পিটিশন, সারা দেশে যে কম্পিটিশন চলছে বিজনেসে সেটা অবশ্যই আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। দেন মার্জার অ্যাকুইজিশন অ্যালায়েন্স, মার্জার অ্যাকুইজিশন বোঝেন? মার্জার কি? দুটো কোম্পানি যখন এক হয়ে বিজনেস করে সেটাকে আমরা মার্জার বলি। মনে রাখবেন এখানে দুটো কোম্পানি একই সাইজের হয় বা একই কোয়ালিটির হয়, ঠিক আছে? অ্যাকুইজিশন কি? বড় কোম্পানি ছোট কোম্পানিকে কিনে ফেলে। তাহলে মার্জার অ্যাকুইজিশনের মধ্যে ডিফারেন্সটা কি? মার্জার হচ্ছে কি দুটো কোম্পানি সেম লেভেলের, ওরা একত্রিত হয়ে বা জয়েন্টলি বিজনেস করে, সেটা হচ্ছে মার্জার। অ্যাকুইজিশন হচ্ছে একটা লার্জ কোম্পানি একটা স্মল কোম্পানিকে টেক ওভার করে, মানে কিনে ফেলে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। যেমন আমি জানতাম যে রবি কিন্তু এয়ারটেলের সাথে মার্জ করে ফেলেছে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জানতাম এটা অ্যাকুইজিশন, আর ওরা কিন্তু বলছে না, ওরা বারবারই বলছে এটা মার্জ। কিন্তু কিভাবে মার্জ হয়? রবি কিন্তু অনেক বড় ছিল,
এয়ারটেল ছিল একটু ছোট, বা এয়ারটেলের কিছু প্রবলেম ছিল নেটওয়ার্ক এন্ড এভরিথিং। হ্যাঁ, তো আমাদের কাছে অ্যাজ অ্যান অডিয়েন্স মনে হতে পারে এটা অ্যাকুইজিশন, বাট দে আর সেইং এটা মার্কেটার। তারপর দেখেন অর্গানাইজেশন রিস্ট্রাকচারিং। সিন্স আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করছেন, আপনাকে বারবারই অর্গানাইজেশনের জন্য স্ট্রাকচার চেঞ্জ করা লাগতে পারে। এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, আপনাকে প্রতিনিয়তই চেঞ্জের উপর থাকতে হবে। যে কোনো একটা রুটিনে আপনি যেতে পারবেন না। অ্যাডভান্সড টেকনোলজি এন্ড টেলিকমিউনিকেশন, প্রত্যেক দিনে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আজ থেকে 5 বছর আগে যে টেকনোলজি ছিল এখন সেটা নাই। সো আপনাকে টেকনোলজির সাথেও তাল মিলিয়ে চলতে হবে এবং আপনার কাজ করার জন্য যা যা টুলস টেকনিক্স দরকার ওগুলো আপনাকে শিখতে হবে, আপডেট করতে হবে, রাইট। তারপর রিকোয়ার এনিথিং টু হ্যাভ, এনিথিং মানে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস বোঝাচ্ছে। তাহলে আমার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কি থাকতে হবে? ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, লোকাল রেসপন্সিভনেস মানে কোনো একটা প্রবলেম হলে সাথে সাথে রেসপন্স করতে হবে। তারপরে নলেজ শেয়ারিং, নলেজ শেয়ার করতে হবে। আমি বাংলাদেশে বসে যে নলেজটা পাচ্ছি সেটা যেন আমি ইন্ডিয়া আমার এর সাথে শেয়ার করি, শ্রীলঙ্কায় করি, নেপালে করি। কম্পিটেন্স ট্রান্সফার, দক্ষতা। যখন আমার মতো অনেক দক্ষতা থাকবে, আমি দেখলাম আমার অফিসে 20টা এমপ্লয়ি আছে, 20 জনই খুবই কম্পিটেন্ট, মানে কি খুবই এফিশিয়েন্ট। তো আমার তখন মাথায় রাখতে তাহলে এখান থেকে একজনকে আমি ইন্ডিয়ায় পাঠিয়ে দিই, কারণ ইন্ডিয়ায় আবার এত কম্পিটেন্ট এমপ্লয়ি নাই। ওকে। তারপর ম্যানেজার রেসপন্স, যেখানে আমরা বললাম রেসপন্স করতে হবে প্রবলেম দেখা দিলে। তো ম্যানেজার কিরকম রেসপন্স করবে? ডেভেলপিং গ্লোবাল মাইন্ডসেট, তার মাইন্ডসেট থাকতে হবে যে আমাকে আসলে আমি যেহেতু গ্লোবাল বিজনেস করছি, আমাকে প্রতিনিয়ত চেঞ্জের মধ্যেই থাকতে হবে, বিরক্ত হলে হবে না, রেস্টলেস হলে হবে না, সবসময় অপরচুনিটি খুঁজে থাকতে হবে, যখনই আসবে সব ব্যবহার করতে হবে। ঠিক আছে। ইনফর্মাল কন্ট্রোল মেকানিজম, সবসময় যে আমার এমপ্লয়িরা খালি আমাকে মেইল করবে, আমি দেখবো, রিপ্লাই দিব, ওটা হলে হবে না। দেখবেন এখন কমিউনিকেশন অনেক ইনফর্মাল হয়ে গেছে। প্রত্যেকটা অফিসে দেখবেন মোরাললেস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কেন হোয়াটসঅ্যাপ আছে বলেন? বিকজ ইটস মোর প্রম্পট, তাই না? আপনি হোয়াটসঅ্যাপে একটু আমাকে যখন মেসেজ দিল, আমি জিজ্ঞেস করলাম আপনারা কোন রুমে, আমাকে বললো আমি তো চলে আসছি। এখন মনে করেন আপনারা আমাকে ইমেল দিলেন, কোন সময় আমি ইমেল দেখবো, ইমেল ওপেন করবো, জিনিসটা খুব বেশি ফর্মাল এবং এটা টাইম কনজিউমিং। যখন আমরা ইনফর্মাল কন্ট্রোল মেকানিজমে যাবো, অনেক কিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, প্রম্পট হয়ে যাবে। হরিজন্টাল কমিউনিকেশন, এটা আসলে ভার্টিক্যালও হতে হবে, মানে টপ ডাউন প্লাস আবার পাশাপাশি, এদিক ওদিক। ঠিক আছে। লেফট রাইট এন্ড টপ ডাউন, আমাকে বটম আপ মানে প্রত্যেক দিক থেকে আমার কমিউনিকেশন চ্যানেল ওপেন রাখতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, এবং অবশ্যই আমাকে আমার প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা উইংয়ে এক্সপ্যাট্রিয়েটদের হাতে বা যেভাবেই হোক আমাকে বারবার নতুন নতুন অ্যাসাইনমেন্ট দিতে হবে, মানে নতুন নতুন প্রজেক্ট হাতে দিতে হবে। ঠিক আছে। তারপরে এইগুলো যদি আমি করতে পারি তাহলে হবে আমার সার্ভাইভাল এন্ড গ্রোথ। প্রথমে সার্ভাইভাল, আমি সার্ভাইভ করে যাব, তারপর আমার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে। এটা আপনারা শিখবেন। এন্টারপ্রাইজেস। আচ্ছা, এখানে ফোর্সেস ফর চেঞ্জ, এটা আগেরটাতেই ছিল, ওখান থেকে এখানে আমরা দিয়েছি। এখানে যে তিনটা এই যে লেখাগুলো পয়েন্টগুলো, এগুলো আপনারা পরের স্লাইডে আবার পাবেন। ঠিক আছে। তো এটা কোশ্চেন আসবে এইভাবে, হোয়াট আর দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্ট। ঠিক আছে। কোশ্চেন এটা আসলে তখন আপনারা এই ফিগারটা ড্র করবেন, দেন আপনারা প্রত্যেকটা এলিমেন্টে এক লাইন করে লিখে দিবেন নিজেদের ভাষায়। ঠিক আছে। এটা মার্কস 10 থাকবে। আবার কোশ্চেনটা বলি, হোয়াট আর দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য গ্লোবাল ওয়ার্ক এনভায়রনমেন্ট। এই যে আমি এখানে আমার পয়েন্টগুলো আলাদা করে দিয়ে দিয়েছি। এটাকে পোর্টালে দিয়েছেন না? এখনো দিলেই চ্যাপ্টার শেষ হলো, তো চ্যাপ্টার শেষ করে দিয়ে দিয়েছি। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ে আসবেন নেক্সট ক্লাসে। কার কোথায় প্রবলেম আছে বলবেন, আগে প্রবলেম সলভ করবো, দেন নেক্সট চ্যাপ্টারে মুভ করবো। So that will it be uploaded in a day or so? This chapter. I'll upload it within tomorrow or day after tomorrow. Okay. চ্যাপ্টার সামারি দরকার নেই, এমনি তো আপনারা কম কম করতে চান। ঠিক আছে। আপনারা আমাকে একটু আপনাদের আইডিটা নিতে দেন, আজকের ক্লাস এখানে শেষ, ভিডিওটা অফ করে দেন। লাস্ট